সেদিন সারাদিন আকাশ কালো হয়েছিল। বিকেল গড়াতেই এমন বৃষ্টি নামলো যেন পুরো পৃথিবীটা ধুয়ে মুছে নতুন করে তৈরি হবে। আমি মামার বাড়ি থেকে আমাদের গ্রামের বাড়িতেই ফিরছিলাম। আমার কাছে একটা ছাতা ছিল, কিন্তু এত জোরে বাতাস বইছিল যে ছাতাটা বারবার উল্টে যাচ্ছিল। আমাদের গ্রামের রাস্তার একপাশে বড় একটা বিল, আর অন্য পাশে বিশাল বাঁশঝাড়। ছোটবেলা থেকে শুনে এসেছি সন্ধ্যার পরে ওই রাস্তা দিয়ে কেউ একা হাঁটে না। সবাই বলে ওই বাঁশঝাড়ের ভেতরে নাকি কিছু একটা আছে। আমি এসব বিশ্বাস করতাম না, কিন্তু সেদিন হাঁটতে হাঁটতে হঠাৎ বুঝলাম আমি একা নই, আমার পিছনে কারো পায়ের শব্দ। আমি থেমে গেলাম, পেছনে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। আবার হাঁটতে শুরু করলাম, আবার সেই একই শব্দ শুনতে পেলাম। মনে হচ্ছিল কেউ আমার ঠিক পেছনেই হাঁটছে। আমি যত দ্রুতই হাঁটছি সেও তত দ্রুত হাঁটছে। হঠাৎ একটা বজ্রপাত শুরু হলো। সেই আলোয় আমি রাস্তার একটু সামনে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। একজন ছেলে, কালো পাঞ্জাবি পরা, বৃষ্টিতে পুরো ভিজে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত বৃষ্টির মধ্যেও ওকে দেখে মনে হচ্ছিল না সে ভিজেছে। যেন বৃষ্টির ফোঁটাগুলো ওর গায়ে পড়ার আগেই হারিয়ে যাচ্ছে। আমি একটু অস্বস্তি নিয়েই সামনে এগোলাম। ছেলেটা আমার দিকে তাকিয়ে হালকা হাসলো। তার হাসিটা অদ্ভুত সুন্দর ছিল। সে খুব শান্ত গলায় বলল, আপনি কি একা যাচ্ছেন? আমি একটু ইতস্ত করে বললাম, হ্যাঁ। সে বলল, এই রাস্তা নিরাপদ নয়, চাইলে আমি আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারি। অচেনা একজন মানুষের সঙ্গে যাওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না। আমি ভদ্রভাবে বললাম, ধন্যবাদ, দরকার নেই। আমি পাশ কাটিয়ে চলে যেতে লাগলাম, কিন্তু কয়েক কদম এগোতেই হঠাৎ কাদায় পিছলে পড়ে গেলাম। আমার পায়ে প্রচণ্ড ব্যথা লাগলো। উঠতেই পারছিলাম না। ঠিক তখনই ছেলেটা দৌড়ে এসে আমার সামনে হাঁটু গেড়ে বসলো। সে খুব সাবধানেই আমার হাত ধরে আমাকে উঠিয়ে দিল। তার হাতটা ছিল বরফের মতো ঠান্ডা। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। এত ঠান্ডা হাত আমি কোনো মানুষের কখনো অনুভব করিনি। সে শুধু মুচকি হেসে বলল, ভয় পাবেন না, আপনি ঠিক আছেন? তার চোখের দিকে তাকিয়ে আমি যেন কয়েক মুহূর্তের জন্য সবকিছুই ভুলে গেলাম। কেন জানি না মনে হচ্ছিল এই মানুষটাকে আমি অনেক আগে থেকেই চিনি, কিন্তু কোথায়, কবে, মনে করতেই পারছিলাম না। আমার আমরা পাশাপাশি হাঁটতে শুরু করলাম। পথে সে নিজের নাম বলল। তার নাম ছিল আরিয়ান। নামটা শুনে আমার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কোন গ্রামের? সে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর খুব ধীরে বলল, আমি খুব দূর থেকে এসেছি, এমন এক জায়গা থেকে এসেছি সেখানে কোনো সাধারণ মানুষ যায় না। আমি হেসে বললাম, তাহলে তো আপনি বেশ রহস্যময় মানুষ। সে আমার দিকে তাকিয়ে এমন একটা হাসি দিল যার মানে আমি তখন বুঝিনি। তারপর ফিসফিস করে বলল, আমি মানুষ কিনা সেটা একদিন আপনি জানতে পারবেন। ঠিক সেই মুহূর্তেই আমার বাড়ির সামনে পৌঁছে গেলাম। আমি পেছনে ফিরে তাকে ধন্যবাদ বলতে গেলাম, কিন্তু পেছনে তাকাতেই দেখলাম সে সেখানে নেই। এক সেকেন্ড আগেও যে ছেলেটা আমার পাশে হাঁটছিল সে যেন বাতাসে মিলিয়ে গেছে। চারিদিকে শুধু বৃষ্টির শব্দ। আমি অবাক হয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। সেদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে জানালার বাইরে তাকিয়ে দেখি আমাদের উঠোনের কদম গাছের নিচে সেই একই ছেলে দাঁড়িয়ে আছে। সে দূর থেকে শুধু আমার দিকেই তাকিয়ে মৃদু হাসছে। আর ঠিক তখনই আমার ঘরের বাতিটা নিচ থেকেই নিভে গেল। সেদিন রাতে জানালার বাইরে যে ছেলেটাকে দেখেছিলাম তাকে দেখে আমার বুকের ভেতরটা কেমন জানি কেঁপে উঠেছিল। ভয়ও লাগছিল, আবার অদ্ভুত একটা টানও অনুভব করছিলাম। আমি অনেকক্ষণ জানালার পাশে দাঁড়িয়েছিলাম। বাইরে তখনও বৃষ্টি পড়ছে। বিদ্যুতের আলোয় মাঝে মাঝে পুরো উঠোন আলোকিত করে দিচ্ছে। প্রতিবার বিদ্যুতের আলো জ্বললে আমি তাকে দেখতে পাচ্ছিলাম। সে কদম গাছের নিচে দাঁড়িয়ে শুধু আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু অন্ধকার নামলেই সে মিলিয়ে যাচ্ছে। আবার আলো জ্বললে সে ফিরে আসছে। আমি চোখ কসলালাম, ভাবলাম হয়তো ক্লান্তির কারণে ভুল দেখছি। ঠিক তখনই আমার মা ঘরে ঢুকলেন। তিনি বললেন, এখনো ঘুম আসনি? কি দেখছিস বাইরে? আমি তাড়াতাড়ি জানালার দিকে আঙ্গুল তুলে বললাম, মা, ওই যে একটা ছেলে দাঁড়িয়ে আছে। মা জানালার বাইরে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর অবাক হয়ে বললেন, কোথায়? কেউ তো নেই। আমার বুকটা ধক করে উঠল। আমি আবার বাইরে তাকালাম। ছেলেটা তখনও দাঁড়িয়ে আছে। সে মুচকি হেসে খুব আস্তে মাথা নাড়ালো। মনে হলো যেন আমাকে বলছে, তুমি ছাড়া আমাকে আর কেউ দেখতে পাবে না। মা চলে যাওয়ার পরও আমি অনেকক্ষণ জানালার পাশে দাঁড়িয়েছিলাম। হঠাৎ একটা জোরও বাতাস এলো।
বাতাস থামতেই কদম গাছের নিচে আর কাউকে দেখা গেল না। আমি জানালা বন্ধ করে বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু সারা রাত আমার ঘুম হলো না। বারবার মনে হচ্ছিল কেউ যেন আমার ঘরের চারপাশে হেঁটে বেড়াচ্ছে। কখনো খুব আস্তে পায়ের শব্দ, কখনো জানালার হালকা টোকা, আবার কখনো মনে হচ্ছিল কেউ আমার নাম ধরে ডাকছে। ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম, স্বপ্নে দেখলাম আমি একটা বিশাল ফুলের বাগানে দাঁড়িয়ে আছি। চারিদিকে অসংখ্য সাদা ফুল ফুটে আছে। সেই ছেলেটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আজ তার মুখটা আরো পরিষ্কার দেখা যাচ্ছে। অদ্ভুত সুন্দর একটা মুখ, চোখ দুটো গভীর, যেন হাজার বছরের গল্প লুকিয়ে আছে। সে আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, তুমি আমাকে মনে করতে পারছো না? আমি অবাক হয়ে বললাম, আমি কি তোমাকে আগে কোথাও দেখেছি? সে হালকা হাসলো। দেখেছো, কিন্তু সেটাই এই জীবনে নয়। আমি আর কিছু বলার আগেই ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই বুঝলাম সকাল হয়ে গেছে। সারাদিন আমি অস্থির ছিলাম, বারবার সেই স্বপ্নটার কথাই মনে পড়ছিল। বিকেলের দিকে নদীর ঘাটে পানি আনতে গেলাম। ঘাটে গ্রামের অনেক মেয়ে ছিল। আমি সবার সঙ্গেই কথা বলছিলাম। হঠাৎ দূরে তাকিয়ে দেখি সেই ছেলেটা সেই নদীর ওপারে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। আমার পাশের বান্ধবীরা বলল, কি দেখছিস? আমি বললাম, ওই যে ছেলেটা দাঁড়িয়ে আছে। সে নদীর ওপারে তাকিয়ে বলল, কোথায়? ওখানে তো কেউ নেই। আমি আর কিছু বললাম না। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। সেদিন প্রথমবার আমার মনে হলো হয়তো সত্যি শুধু আমি তাকে দেখতে পাই। আমি কলসি ভরে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। পেছন থেকে খুব পরিচিত একটা কণ্ঠ ভেসে এলো, একটু দাঁড়াও। আমি ঘুরে দাঁড়ালাম। সে আমার এক কদম পেছনে দাঁড়িয়ে। আমি অবাক হয়ে বললাম, তুমি এত তাড়াতাড়ি এবারে এলে কিভাবে? সে শুধু হেসে বলল, সব পথ সবার জন্য একরকম হয় না। আমরা পাশাপাশি হাঁটতে লাগলাম। আজ সে আগের দিনের চেয়ে অনেক বেশি কথা বলেছিল। সে আমার পছন্দের ফুলের নাম জানতো। আ- আমার ছোটবেলায় অনেক ঘটনা জানতো। এমনকি আমি ছোটবেলায় নদীতে পড়ে গিয়েছিলাম সেই ঘটনাটাও জানতো। আমি থেমে গেলাম। এসব তুমি জানলে কিভাবে? সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমি অনেক দিন ধরেই তোমাকে দেখছি। আমি হেসে বললাম, কতদিন? সে আমার চোখের দিকে তাকিয়ে খুব ধীরে বলল, তুমি যখন পৃথিবীতে এসেছো তার আগে থেকেই। আমার পুরো শরীর কেঁপে উঠল। আমি কিছু বলতে পারলাম না। ঠিক তখনই গ্রামের মসজিদ থেকে মাগরিবের আজান ভেসে এলো। আজানের শব্দ শুরু হতেই প্রথমবার আমি ছেলেটার মুখে অদ্ভুত পরিবর্তন দেখলাম। তার হাসি মিলিয়ে গেল, চোখ দুটো কেমন বিষণ্ণ হয়ে উঠল। সে 2 কদম পিছিয়ে গেল, তারপর বলল, আমাকে এখন যেতে হবে। আমি তাড়াতাড়ি বললাম, কাল দেখা হবে। সে একটু চুপ করে থেকে উত্তর দিল, তুমি যদি আমাকে মনে রাখো আমি আসবো। কথাটা বলেই সে ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো। আমি চোখের পলক ফেললাম, আর সেই এক পলকের মধ্যেই সে কোথায় যেন মিলিয়ে গেল। চারিদিকে শুধু সন্ধ্যার হাওয়া আর কদম ফুলের গন্ধ। আমি একা দাঁড়িয়ে রইলাম, কিন্তু তখনও জানতাম না সেদিন রাতেই আমি তার সম্পর্কে এমন একটা জিনিস জানতে চলেছি যার পর থেকে আমার পুরো জীবন বদলে যাবে। সেদিন সন্ধ্যার পর থেকে আমার মনটা অদ্ভুত অস্থির হয়েছিল। যতই নিজেকে বোঝানোর চেষ্টা করি, বারবার সেই ছেলেটার কথাই মনে পড়ছিল। সে কে? কেন শুধু আমি তাকে দেখতে পাই? আর কেন যেন মনে হচ্ছিল সে আমার জীবনের সঙ্গে এমনভাবে জড়িয়ে আছে যা আমি এখনো বুঝতে পারিনি। সারা রাত ঘুম এলো না। ভোরে ঘুম ভাঙতেই জানালার বাইরে তাকালাম। বৃষ্টি থেমে গেছে। চারিদিকে ভেজা মাটির গন্ধ, কদম গাছের পাতায় এখনো পানি ঝুলে আছে। আমি মনে মনে ভাবলাম, কাল যা দেখেছি সব হয়তো স্বপ্ন ছিল। নিজেকে স্বাভাবিক করার জন্য নদীর ঘাটে হাঁটতে বের হলাম। পথে অনেক মানুষ, সবাই নিজেদের কাজে ব্যস্ত, কিন্তু আমার চোখ শুধু একজনকেই খুঁজছিল। নদীর কাছে পৌঁছাতেই বুকটা ধক করে উঠল। সে দাঁড়িয়ে আছে, আজ সাদা পাঞ্জাবি পরেছে, মৃদু বাতাসে তার চুল উড়ছে। সে আমাকে দেখেই হাসলো। আমি ধীরে ধীরে তার কাছে গিয়ে দাঁড়ালাম। তুমি প্রতিদিন এখানেই থাকো? সে মাথা নেড়ে বলল, না, আমি তখনই আসি যখন তুমি আমাকে খোঁজো। আমি হেসে বললাম, আমি তো তোমাকে খুঁজিনি। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, মুখে না বললেও মন তো বলছে। তার কথাটা শুনে আমি লজ্জায় অন্যদিকে তাকালাম। কেন জানি না, তার সামনে দাঁড়ালে আমার বুকের ভেতরটা খুব জোরে ধুকপুক করতে শুরু করে। আমরা নদীর পাড় ধরে হাঁটতে লাগলাম। সে খুব কম কথা বলতো, কিন্তু যখনই কথা বলতো মনে হতো প্রতিটা শব্দের ভেতরে অনেক গভীর অর্থ লুকিয়ে আছে। হাঁটতে হাঁটতে সে হঠাৎ একদিন কদম ফুল ছিঁড়ে আমার দিকে বাড়িয়ে দিল। আমি অবাক হয়ে বললাম, এটা কেন? সে মুচকি হেসে বলল, কারণ তুমি কদম ফুল খুব ভালোবাসো। আমি বিস্মিত হয়ে গেলাম। এই কথাটা আমি কোনোদিন কাউকে বলিনি, তবুও সে জানলো কিভাবে?
আমি জিজ্ঞেস করলাম, তুমি কি আমার মনের কথা পড়তে পারো? সে একটু হেসে বলল, যে হৃদয়কে অনেক দিন ধরে চিনি তার কথা বুঝতে কষ্ট হয় না। তার কথাগুলো শুনে মনে হচ্ছিল যেন বহু বছর ধরে আমাদের পরিচয়। হঠাৎ সে বলল, চলো তোমাকে একটা জায়গা দেখাই। আমি তার সঙ্গে হাঁটতে লাগলাম। আমরা গ্রামের শেষ মাথা পেরিয়ে একটা পুরনো আম বাগানের কাছে এলাম। ছোটবেলায় শুনেছিলাম এই বাগানে কেউ সন্ধ্যার পরে আসে না, কিন্তু আজ জায়গাটা ভয়ের বদলে অদ্ভুত শান্ত লাগছিল। বাগানের মাঝখানে একটি পুরনো দোলনা। দোলনাটা বাতাস ছাড়াই আস্তে আস্তে দুলছে। আমি অবাক হয়ে বললাম, এটা কে দোলাচ্ছে? সে শুধু হেসে বলল, সব প্রশ্নের উত্তর একদিনে জানা ভালো নয়। আমরা দোলনার পাশে বসে অনেকক্ষণ গল্প করলাম। প্রথমবার আমি নিজের কথা খুলে বললাম, ছোটবেলার গল্প, আমার স্বপ্ন, আমার ভয়, আমার একাকিত্ব। সে চুপচাপ আমার সব কথাই শুনছিল। তারপর খুব আস্তে করে বলল, তুমি আর কখনো একা থাকবে না। আমি তার দিকে তাকিয়ে রইলাম। সেই মুহূর্তে মনে হচ্ছিল, পৃথিবীতে যদি কাউকে বিশ্বাস করা যায় তাহলে সে এই মানুষটাই। ঠিক তখনই দূর থেকে কয়েকজন গ্রামের মানুষের কথা শোনা গেল। আমি ঘুরে তাকালাম, তারা আমাদের দিকেই আসছে। আমি তাড়াতাড়ি বললাম, দেখো লোকজন আসছে। সে শান্ত গলায় বলল, ভয় পেও না। লোকগুলো আমাদের একেবারে পাশ দিয়ে হেঁটে চলে গেল, কিন্তু তারা যেন আমাকে একাই দেখলো। কারো চোখ একবারও তার দিকে গেল না। আমি অবাক হয়ে তাদের চলে যেতে দেখলাম। তারপর কাঁপা কাঁপা গলায় বললাম, তারা তোমাকে দেখলো না কেন? সে উত্তর দিল, শুধু আকাশের দিকে তাকিয়ে রইল। আমি আবার বললাম, তুমি আসলে কে? সে কয়েক মুহূর্ত চুপ করে থেকে খুব ধীরে বলল, যদি এখন বলে দেই তাহলে হয়তো তুমি আর কোনোদিন আমার সঙ্গে দেখা করবে না। আমার বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। আমি বললাম, তবুও জানতে চাই। সে আমার দিকে এমন এক দৃষ্টিতে তাকালো যেখানে ভালোবাসাও ছিল, আবার গভীর কষ্টও ছিল। তারপর বলল, আর কয়েকটা দিন অপেক্ষা করো, আমি নিজে থেকেই সব কিছু বলে দেব। ঠিক তখনই চারিদিকে হঠাৎ খুব ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। বাগানের সব পাখি একসঙ্গে উড়ে গেল। আমি ভয় পেয়ে তার হাত শক্ত করে ধরে ফেললাম। তার হাতটা আগের মতোই বরফের মতো ঠান্ডা, কিন্তু আশ্চর্যের বিষয়, সেই ঠান্ডা হাতের স্পর্শেই আমার সব ভয় দূর হয়ে গেল। সে মৃদু হেসে বলল, যতক্ষণ আমি আছি কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি তখনও জানতাম না, ঠিক সেই মুহূর্তেই বাগানের সবচেয়ে পুরোনো আম গাছের আড়াল থেকে দুটো জ্বলজ্বলে চোখ আমাদের দিকে তাকিয়েছিল।